নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। জনতার দরবার প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতি 26-এর ভোটের আগে একেবারে গরম রাজনীতির উত্তাপ, আর সেই উত্তাপ এই স্টুডিওতেও জনতার দরবারে আজকে কারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, অভিজিৎ রাহা রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, বেহালা পূর্বের উনি প্রার্থীও, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন। আজকে কি হলো আমি একটু দর্শকদেরকে জানাই, তার সঙ্গে আপনাদেরকেও শেয়ার করি। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেলেন ডেরেক ওব্রায়েন এবং আরও দুজন তৃণমূল মুখপাত্র, এবং সেখানে যাওয়ার পরে 7 মিনিটের মধ্যে বেরিয়ে চলে এলেন তারা। অভিযোগ কি? ডেরেক ওব্রায়েন বলছেন যে তাদেরকে বেরিয়ে যেতে বললেন জ্ঞানেশ কুমার, দুর্ব্যবহার করেছেন। কারণ 9টা চিঠি মুখ্যমন্ত্রী যে দিয়েছেন সেই চিঠির উত্তর কোথায় এইটা জিজ্ঞেস করেছিলেন। যদিও কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ডেরেক ওব্রায়েনরা দুর্ব্যবহার করেছিলেন, চিৎকার চেঁচামেচি করেছিলেন বলে অভিযোগ। অন্যদিকে আজকে বিরাট রেগেছিলেন জ্ঞানেশ কুমার। কেন বলছি? আজকে অবজারভারদের নিয়ে বৈঠক ছিল তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের। এখানকার কোচবিহার দক্ষিণের একজন অবজারভার অনুরাগ যাদব, তাকে বললেন আপনি বাড়ি চলে যান, আপনার কাছে তথ্য নেই, আপনি বাড়ি চলে যান। সেই আইএএস অফিসার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ওপেন ফোরামে। তিনি বললেন আপনি এভাবে কথা বলতে পারেন না, আমি 25 বছর ধরে আইএএস অফিসার, আমি সিনিয়র অফিসার, আপনি সকলের সামনে এভাবে কথা বলতে পারেন না। তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হলো অবজারভার পদ থেকে। আর তামিলনাড়ু নিয়ে যে বৈঠকটা ছিল সেই বৈঠকটা হলো না, ছন্দপতনে। দেখুন গোটা ঘটনাটা। প্রতি কেন্দ্রে একজন জেনারেল অবজারভার, 294 আসনে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই হাওয়া গরম। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে জেনারেল অবজারভার অনুরাগ যাদব, উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। এদিন তাকে মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন করেন, আপনার বিধানসভা আসনে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে? উত্তর দিতে পারেননি কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার। এতে রেগে যান জ্ঞানেশ কুমার, বলেন বাড়ি ফিরে যান। জেনারেল অবজারভার অনুরাগ যাদব পাল্টা বলেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না, এই সার্ভিসে আমি 25 বছর দিয়েছি। এরপরই বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দেন জ্ঞানেশ কুমার। অনুরাগ যাদবকে কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পর সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ নাম। এর মধ্যে 27,16,393 নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। এ নিয়ে বুধবার সকাল 10টায় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 4 প্রতিনিধি, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। তৃণমূলের দাবি, জ্ঞানেশ কুমারকে ডেরেক ওব্রায়েন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার আপনাকে চিঠি দিয়েছেন। অভিযোগ, এতেই মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের প্রতিনিধিদের বলেন গেট লস্ট। ডেরেক তখন বলেন, আপনি আমাদের গেট লস্ট বলছেন? এরপরে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से, ये election commissioner बोला लास्ट में, हम लोग निकल आए। We are the second largest opposition party in parliament. 7 মিনিট মিটিং করেছে, আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ, वीडियो नहीं है तो ऑडियो लगाओ, क्या हुआ आज। নির্বাচন কমিশন সূত্রে দাবি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন চিৎকার করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলেন। কমিশনের তরফে তৃণমূল প্রতিনিধিদের বলা হয় ডেকোরাম বজায় রাখুন। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে একটি এক্স পোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সোজা কথা, পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্ররোচনামুক্ত এবং ছাপ্পা ও বুথ জ্যামহীন। কমিশনের এই এক্সপোস্টের পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্সপোস্ট করেন, লেখেন, ভাবুন জ্ঞানেশ কুমার কিরকম দালাল। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে পোস্ট করা হয়েছে। এই অপরাধী কমিশনারের কি বিজেপিকে সোজা কথা বলার সাহস আছে?
নিউজ 18 বাংলা। সোজা কথা বলার সাহস আছে, তৃণমূল বলছে, কিন্তু বারবার কেন কমিশনে গিয়ে চিৎকার চেঁচামেচি, এটাও প্রশ্ন উঠছে। আমার সঙ্গে এসে যোগ দিয়েছেন আমাদের জনতার দরবারে কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে। আমি অনির্বাণের কাছে প্রথম যাব। অনির্বাণ, এটা তো একটা স্ট্যাটুটরি বডি, স্বায়ত্তশাসিত সংস্থা, নির্বাচন কমিশন, একেবারে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে। সেই কমিশনের অফিসে গিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করার অভিযোগ উঠছে নির্বাচন কমিশন থেকে তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, এর খুব সহজ সমাধান। নির্বাচন কমিশন তাদের তরফ থেকে সেখানকার সিসিটিভি ফুটেজ, অডিও যা আছে তারা প্রকাশ করে দিন। ডেরেক ওব্রায়েন, আমাদের মাননীয় সাংসদ, তিনি সরাসরি বলেছেন যে যদি যে অভিযোগ নির্বাচন কমিশন করছেন সেটা যদি সত্যি হয় এবং যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে সেটা যদি মিথ্যা হয়ে থাকে, নির্বাচন কমিশন এত ঢাক ঢাক গুড়গুড় না করে তারা ফুটেজ প্রকাশ করে দিন। এটা তো কোনো গোপন জায়গায় গিয়ে এই ডেলিগেশন তো যায়নি। প্রকাশ্যে যে অফিস, যেটা সাংবিধানিক সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা হওয়ার কথা, স্বায়ত্তশাসন হওয়ার কথা, কিন্তু আদতে বিজেপি শাসনে চলা যে নির্বাচন কমিশন, তারা ভয় পাচ্ছে কেন? তাদের নিজেদের অফিসের ফুটেজ যদি এটা সত্যি হয়ে থাকে যে ডেরেক ওব্রায়েন সহ সাগরিকা ঘোষ, মেনকা গুরুস্বামী, সাকেত গোখেল এরা গিয়ে ওখানে অসভ্যতম করেছে অ্যাকর্ডিং টু দ্য নির্বাচন কমিশন, তাহলে তারা প্রকাশ করে দিন ফুটেজ। এখানে তৃণমূল কংগ্রেস সরাসরি চ্যালেঞ্জ করছে তাদের। আমি শঙ্কুদেবের কাছে যাব। এটা কি আসলে এই অনেকে বলছেন যে এই ছাপ্পা আলটিমেটাম দিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আলটিমেটাম নির্বাচন কমিশনের, এতেই কি আসলে ডেরেক ওব্রায়েনরা একটু রাগ হয়েছিল, তাই কমিশনের বিরুদ্ধে তোপ? মানে ডেরেক ওব্রায়েনরা কি এক্সপেক্ট করেন যে প্রতি 3 দিন অন্তর ওনারা ইলেকশন কমিশনে চলে যাবেন, এই ধরনের ইলেকশন কমিশনের এবার হুম্বিতুম্বি করবেন, তার নর্মাল প্রসেসে এতগুলো রাজ্যে নির্বাচন হচ্ছে তাকে ডিস্টার্ব করবেন? তিনি সময় দিয়েছেন শোনবার জন্য, একই কথা বলে যাচ্ছেন, 5 বারই একই চিঠি দিয়ে যাচ্ছেন। উনি কি চিঠি দেওয়ার জন্য বসে আছেন? নো 1 সেকেন্ড, উনি কি 9 বার চিঠি? হ্যাঁ, 9 বার চিঠি দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর প্যাডে দিয়েছেন কেন? উনি তৃণমূল নেত্রী হিসেবে দিন, অ্যাড্রেস করবেন। আজকের ডেটেও আমি দেখলাম, শুনলাম যে ডেরেক ওব্রায়েন বলছেন মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন। আরে ভাই, নির্বাচনে চলে গেছেন, তিনি নমিনেশন জমা দিয়েছেন, এবার তো অ্যাটলিস্ট ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করুন। তৃণমূল এখনো বলে চলেছে বিজেপির দালাল, স্বপ্নের জগতে আছে। বিজেপির দালাল বলে চলেছে এখনো। কাকে? কমিশনারকে। আপনি একটু কম বলুন, আপনিও তো প্রায় বলা শুরু করে আমি তো বললাম তৃণমূল বলেছে। শব্দ, 1 সেকেন্ড, ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেলে এই ধরনের অপশব্দ সেটা তৃণমূলকে বলুন, আমাকে বলবেন না। আপনাকে বলছি না, আমি আমার মতামতটা শুনুন, আপনি আমাকে হুমকি দিয়ে তো লাভ নেই, শুনতে হবে। বিষয়টা হচ্ছে, আমি তো আর ইলেকশন কমিশনার নই, আপনিও তৃণমূল কংগ্রেস নন, বলে আমার প্রতি একটু সদয় আচরণ করুন। আমার বক্তব্য খুব স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ইলেকশন কমিশনের উপরে প্রেসার পলিটিক্স করবার। যে ধরনের বক্তব্য আজকে ডেরেক ওব্রায়েন রাখছেন, সেটা নির্বাচনে হেরে যাওয়ার পর লোকে এইসব এক্সকিউজ দেয় যে ইলেকশন কমিশন আমায় সহযোগিতা করেননি, উনি অন্যায় করেছেন, নিশ্চয়ই ইভিএম এ প্রবলেম ছিল। আজকে কিন্তু আরো রাগ দেখালেন গণেশ কুমার। 4 তারিখের অজুহাত গণেশ কুমার আরো রাগ দেখালেন, এই যে বলছি না, অবজারভার উত্তরপ্রদেশের ক্যাডার, তিনি উত্তরপ্রদেশের ক্যাডার, আইএএস 25 বছরের, তাকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে সব বাংলার, 500 জনের বেশি অফিসারকে পাঠিয়ে দিচ্ছে। কেউ যদি তাকে একটি কথা বলছে সঙ্গে সঙ্গে সাসপেন্ড, ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে, সবাইকে ভ্যানিশ করছে আর নিজের লোকেদের প্রমোশন দিচ্ছেন। এত লোভী আপনারা, চৈত্র সংক্রান্তির ছেলের মতো সব নিজেদের বিক্রি করে দিয়েছে, মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই। তাই বলি, জেনে রাখো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, মানুষের ভোটাধিকার করলে ভ্যানিশ, তোমরা কিন্তু হবে ফিনিশ। এটা মাথায় রেখে দিও, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জোট বাঁধুন, তৈরি হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি ভয় করবো না, ভয় করবো না। তৃণমূলের চাপেই কি খুব রেগে গেছেন গণেশ কুমার? আমি শুধু একটাই লাইন বলতে চাই যে একটা টিম চালাতে গেলে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তার মতো তাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়। এটা যদি দোষের হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দময়ন্তী সেন থেকে শুরু করে একাধিক আইপিএস আইএএস অফিসারদের গ্যারেজে পাঠিয়ে দিয়েছেন। আরে আপনি একই বলছেন, ঘর থেকে বের করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সভা ছেড়ে দিয়ে চলে এসছেন,
প্রকাশ্য সভায় পাবলিকলি হ্যাঁ। আপনাদের টেলিভিশন চ্যানেলে লাইভ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ উনি ডিএমকে বলেছেন কাজ করো না কি করো, ওকে, ঘাস কাটো। কমিশনারকে সংবিধানই যথেষ্ট ক্ষমতা দিয়েছে অনির্বাণ। নিশ্চয়ই মুখ্য নির্বাচন কমিশনারকে সংবিধান যথেষ্ট ক্ষমতা দিয়েছে নিরপেক্ষভাবে কাজ করবার। সংবিধান তাকে এই ক্ষমতা দেয়নি যে তিনি কোনো রকম কারণ ছাড়া, কোনো রকম প্রক্রিয়া ছাড়া আচ্ছা। প্রায় কোটিখানিক মানুষের নাম বাদ দেবে, হ্যাঁ। আর সেটা নিয়ে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি ইলেক্টেড বাই দ্য পিপল, তাদের রাজ্যসভার 4 জন সাংসদ ডেলিগেশন টিম তাদের কাছে যাবেন, কথা বলতে যাবেন, যদি অভিযোগও থাকে সেটা জানানোর অধিকার এখতিয়ার কি তাদের নেই? মানে যতবার খুশি যেতে পারেন, তাই তো? 1 মিনিট, 9খানা চিঠি মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন, 9টা কেন, তিনি 90টা লিখবেন। একটারও প্রাপ্তি স্বীকার করবার সৌজন্য এই নির্বাচন কমিশনারের ওকে, নেই। আমি আসবো রাগী জ্ঞানেশ কুমার একেবারে অবজারভারকে তিনি বললেন বাড়ি চলে যান। অবজারভার বলেছিলেন যে আমি তো সত্য জয়েন করেছি, আমার কাছে সেরকম তথ্য নেই। কোচবিহারের দক্ষিণের অবজারভার তাকে বললেন বাড়ি চলে যান, আর তিনি প্রতিবাদ করলেন। আমি কৌস্তবের কাছে যাই। এই দুটো বিষয় মুখ্য নির্বাচন কমিশনারের, তৃণমূল বিজেপির দরজায় তো পলিটিসাইজ হয়ে গেছে, রাজনীতিকরণ হয়ে গেছে জ্ঞানেশ কুমারের এই রাগ নিয়ে কি বলবেন? আমি প্রথম বলবো যে 2021 সালের ভোট হলো সিএ আর এনআরসিকে সামনে রেখে, অন্য সব ইস্যু হাওয়া। আর 2026 সালের ভোট হচ্ছে এসআইআরকে সামনে রেখে। অয়নদা, ফার্স্ট ফেজ অফ ওয়েস্ট বেঙ্গল নির্বাচনের 12 দিন প্রচারের বাকি আছে। ওয়্যার ইজ দ্য ভোটার লিস্ট? ডিলিশন কতজন হয়েছে? অ্যাডজুডিকেশন কতগুলো ফাইনাল হলো? নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। গরিব মানুষ, গরিব হিন্দু, গরিব মতুয়া, গরিব মুসলমান, তাদের নাম বাদ গেল। রোহিঙ্গা খুঁজে পেলাম না। কোথায় রোহিঙ্গা? কতজন অনুপ্রবেশকারীর নাম পাওয়া গেল? ছ্যাবলামো হচ্ছে, ফাজলামো হচ্ছে। আমরা অনেক দিন ধরে বলেছিলাম, অনেক আগে থেকে এই ডিলিশন করার দরকার ছিল। ভোট যারা ডিলিটেড, যারা মারা গেছে তাদের নাম ডিলিশন করার দরকার ছিল, কারেক্ট। কিন্তু এটা অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল। আসলে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করে দিচ্ছে এই নির্বাচন কমিশন। আমি বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। উনি বলেছিলেন ওয়াকফ বিল পাস হবে না। উনি বেঁচে আছেন, বেঁচে থাকুন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? তৃণমূল কংগ্রেসের তালিকায়, প্রার্থী তালিকায় 42 জন আছে যারা সরাসরি বিজেপির লোক, আরএসএস এর লোক, সরাসরি বিজেপির লোক। আমরা বলছি যে মানুষকে রুটি রুজি, কর্মসংস্থান, চাকরি, স্কুল, কলেজ, কাজ, কৃষকের ফসলের দাম, শ্রমিকের মজুরির ঘাম, এগুলো এজেন্ডা নেই। উনি কবিতা বলছেন, বন্দি ফন্দি, হ্যাঁ নন্দী, ছ্যাবলামো হচ্ছে। অনির্বাণ, দুই তৃণমূল বিজেপির এই রকম সমঝোতা যে তার জন্য 91 লক্ষ নাম বাদ গেল। দেখুন, বাংলার মানুষের জন্য এই লড়াই একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে এবং বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পেছনে রয়েছেন, তাদের সমর্থনে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেদিন যে সিপিআইএম কংগ্রেস কিছুই করছে না, আমরা তো তবু ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে হাজির হয়ে যে সওয়াল জবাব করেছিলেন তার প্রত্যক্ষ ফলাফল আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন তার স্বেচ্ছাচারিতা, যেটা যদি চলতে দেওয়া হতো তাহলে আজকে এই নাম বাদের তালিকা কোথায় গিয়ে সংখ্যাটা পৌঁছতো আমরা কেউ জানি না। একমাত্র তার লড়াইয়ের জন্য, তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের কারণে সংখ্যাটা এখনো অবধি 91 লক্ষে রয়েছে এবং আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ যে নামগুলি বৈধ ভোটারদের নাম বাদ গেছে সেটাও আমরা তালিকায় ফেরত আনবো। যেভাবে বিরোধিতা করছে অভিজিৎ বাবু, সেইভাবে কি আপনারা বিরোধিতা করছেন? আপনারা কি কমিশনে যাচ্ছেন, একদম। দিল্লিতে যাচ্ছেন? একদম। আমি প্রথমে বলবো এটা একটা আইওয়াস চলছে, একটা আইওয়াস, একটা তৃণমূল আর বিজেপির একটা বাইনারি পলিটিক্স। আমাকে আগে উত্তর দিন, এই প্রায় 91 লক্ষ ভোটারের যে নাম বাদ গেল, এই ভোটাররা যে যারা ভোট দিতে পারবেন না তাদের দায় দায়িত্ব কারা নেবে? আজকে নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা, উনি একটা রাজনৈতিক সরাসরি বিজেপির হয়ে কাজ করছেন। আজকে এসআইআর প্রক্রিয়ায় প্রথমে মমতা ব্যানার্জি বিরোধিতা করলেন। এসআইআর প্রক্রিয়া আগেও হয়েছে, ইউপিএ সরকারের সময় আমাদের হয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে উনি জনতার দরবারে, কে দেখাতে উনি সুপ্রিম কোর্টে চলে গেলেন। আজকে একটা ট্রাইব্যুনাল হয়েছে, এই ট্রাইব্যুনাল একটা জুডিশিয়ারির পার্ট। সাধারণ গরিব মানুষ কোথা থেকে এই আইনি প্রক্রিয়ার বুঝবেন এবং তারা এই খরচা করবেন? চট্টোপাধ্যায়ের কাছে আসবে, এটা মনে হয় যে 91 লক্ষ নাম বাদ গেল আর এখানে বাইনারি তৈরি করার জন্য নির্বাচন কমিশন এই পদক্ষেপ করছে, আর এদিকে মোদি এসে বলছেন মহা জঙ্গল রাজ চলছে, সেই কারণে মোথাবাড়ির ঘটনা ঘটেছে, বাইনারি হলে এইসব হয়?
না দেখুন, আমি একটা জিনিস এখানে একটু আগে যে আলোচনা হচ্ছিল, আমি দেখলাম যে বাম প্রতিনিধি এবং কংগ্রেস প্রতিনিধিরও প্রচন্ড রাগ রয়েছে ইলেকশন কমিশনের উপরে এসআইআর প্রক্রিয়া। অবশ্যই, তারাও তাহলে এই বলেছেন। রাগ, হ্যাঁ। আমার কথা হচ্ছে যখন কলকাতায় ইলেকশন কমিশন এসেছিলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেছেন, তখনও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা বাইরে এসে বলেছেন যে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। কিন্তু অন্য কোনো দল বলেন, অর্থাৎ এই রাগের বহিঃপ্রকাশ নির্বাচন কমিশনারের সামনে তারা যদি করতেন, তাহলে নির্বাচন কমিশন কি তাদেরকে অ্যালাউ করতেন? তৃণমূল কংগ্রেস রাগের বহিঃপ্রকাশ করেছে, গেট লস্ট বলেছে। তাহলে বাম এবং কংগ্রেস কতটা শালীনতা বজায় রেখে এখানে যেভাবে রাগের বহিঃপ্রকাশ করছিলেন এসআইআর নিয়ে, সেভাবে প্রতিনিধি দলগুলো যখন গেছে তখন কতটা তারা শালীনতা বজায় রেখেছেন, কিভাবে করেছেন, সেই আর্টটা তাহলে তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে। যে রাগ আছে অথচ গেট লস্ট বলছে না, তাহলে এটা মানে কিরকম প্রতিবাদের ভাবে ভাষা ছিল না, ভাষাটা কি? সিপিআইএম এর কাছে প্রতিবাদের ভাষা ছিল না, কংগ্রেসের কাছে প্রতিবাদের ভাষা ছিল না, তৃণমূলেরই একমাত্র আছে নাকি প্রতিবাদের ভাষা? তৃণমূল বলতে পারবে তো, আমি তো বললাম মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না। উনি বেঁচে থাকুন, আমরা না, চাই এই প্রদীপ রাজনৈতিক চট্টোপাধ্যায় লড়াই। যেরকম বলছেন যে না, যেভাবে উনি তো ঠিক- কিভাবে আপনারা গিয়ে বলেছেন যে রিয়াক্টই করেননি কমিশন। মুর্শিদাবাদের ওই মহিলা, তার নামটা আপনি জানেন তো, যার হয়ে প্রথম রিট পিটিশন হলো সব্যসাচীদের নেতৃত্বে, তো সিপিআইএম করেছে। এসআইআর নিয়ে আমার তো কথা পরিষ্কার, আমাদের কথা পরিষ্কার যে বৈধ ভোটারের নাম বাদ গেল কেন। এক, দুই, এসআইআর করে প্রতি বছর কি হয়? সামারি রিভিশন অফ দ্য ইলেকটোরাল রোল। গত বছর নির্বাচন কমিশন বাংলায় 8 কোটি টাকা খরচা করেছে। কেন 15 বছর ধরে ডিলিটেড ভোটারের নাম, কেন ডেড ভোটারের নাম আছে? যে ভোটারের ছাপ্পা মারে, বিশিষ্ট জনেরা তৃণমূলের হয়ে ভোট দিয়ে যায়, কেন নাম আছে? নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে তো। আজকে না নিলে হবে না তো। আজকে 60 লক্ষ বিবেচনাধীন ছিল, তার মধ্যে 27 লক্ষ নাম বাদ। অয়নদা, আপনি কি মনে করেন সবাই অনুপ্রবেশকারী? শুনুন না অয়নদা, আমার বক্তব্য হচ্ছে ডেরেক ব্রায়ান থেকে শুরু করে অনির্বাণ বাবু বা কৌস্তবদাও কিছুটা অংশে সিপিএম সবাই জানেন, এবং এখানে যারা রয়েছেন দর্শকরাও সবাই জানেন যে ম্যাটার অলরেডি সাবজুডিস। উনি নিজে একজন অ্যাডভোকেট এবং পুরো বিষয়টা আদালতে গেছে, মাননীয় বিচারকরা বিচার করছেন, তারপর তারা ঠিক করে দিচ্ছেন কার নাম থাকবে আর কার নাম থাকবে না। এত তৃণমূল কংগ্রেসের গাত্রদাহ কেন হয়েছে? কোন তৃণমূল কংগ্রেস কেন, সিপিআইএম তো বলছে না, যে না, না, অনুপ্রবেশকারী। এক সেকেন্ড, এক সেকেন্ড। তৃণমূল কংগ্রেসের একটাই উদ্দেশ্য, অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে হবে, বহিরাগতদেরকে বাঁচাতে হবে, তাদের ভোটে নির্বাচনে জিততে হবে। তো কোর্টে যদি গেছেন, ইলেকশন কমিশন কি করতে গেছেন? বাংলা বিরোধী কতটা গেছেন তো নির্লজ্জ কোর্টে, হলে পরে মামলা কেউ এই করেছেন তো প্রক্রিয়াকে কোর্টে। সমর্থন করতে পারেন? তাহলে ওখানে কি আপনি করতে বলছেন গেছেন? 91 লক্ষ আপনি নাম আমাকে একটা বাদ কথা গেছে, বলুন। সকালে খেলাম, আরে ছেড়ে দিন, দুপুরে আপনি খেলাম, আমাকে একটা ওকে, কথা ওকে, বলুন। এক সেকেন্ড, এইটা অয়নদা, হচ্ছে আমাকে এক BJP সেকেন্ড, নেতাদের এক সেকেন্ড, ভাষা। স্যার, এক সেকেন্ড। ওকে। আমার একটা বক্তব্য হচ্ছে, আপনি এর আগে 3-4টে চিঠি লিখলেন মাননীয় মুখ্যমন্ত্রী। নটি চিঠি, লিখবার, আরে 3-4টি শুনুন না, নয়, এর আগে নটি 5টা চিঠি লিখেছিলেন। নটি চিঠি। আরে ভাই শুনুন না ভাই, ভুল বললে ঠিক করে দেবেন, আপনি তো আছেন, বলার অপরচুনিটি পাবেন। আপনি প্রথম মুখ্যমন্ত্রী 4টে চিঠি লিখলেন, সেই 4টে চিঠির উপর ভিত্তি করে নিজে গেলেন, আপনাকে সুপ্রিম কোর্ট সময় দিল, সবাই মিলে দেখলাম, মামলা হলো। তো যে ম্যাটার নিয়ে কোর্টে চলে গেছেন, সেই একই ম্যাটার ওটা নিয়ে চিঠি চিঠি লিখে লিখলেন, যাচ্ছেন। কি বললেন জ্ঞানেশ কুমার, সেটা কি বড় ফ্যাক্টর? কোর্টে গেছিলেন কেন? মানুষ যারা আজকে ট্রাইব্যুনালে লাইন দিচ্ছেন, দেখুন, তারা তো আজকে ভোটাধিকার সংবিধানে হারাচ্ছেন। চিঠি দেওয়ার তো বাধা নিষেধ নেই হ্যাঁ, যে দিতে পারবে না, হ্যাঁ। এবং ইলেকশন কমিশন সময় দিয়েছে বলেই তো গেছে, জোর করে ঢুকে না, পড়েনি সেটা ঠিক তৃণমূল আছে, আমি কংগ্রেস। বলছি আমার যে কথা হচ্ছে কটা চিঠি, সাধারণ কটা মানুষ, কি, এটা সাধারণ মানুষের খায় না, সাধারণ মাথায় রাখে। মানুষের আজকে অসুবিধা হচ্ছে যে তারা ট্রাইব্যুনালে যাবে কিভাবে, তাকে কি উকিল হায়ার করতে হবে, তা কার কাছে গিয়েছে দাঁড়াবে, যে এতগুলো যে পদ্ধতি এখন, যে নাম বাদ চলে যাওয়ার পরে বৈধ হওয়া সত্ত্বেও যে এখন আবার আমাকে লাইনে দাঁড়িয়ে ট্রাইব্যুনালে আমাকে প্রুভ করতে হবে যে আমি হচ্ছে গিয়ে ভোটার, বৈধ ভোটার, ততদিনে আমার এই ভোটটা চলে যেতে চলে পারে। যাবে। তাহলে কি হবে? আমি বলাই আমার তো ভোটাধিকার চলে দেব যাবে, না, আর নাম আমি নাও আমার উঠতে পারে, মতামত ধোঁয়াশা জানাবো রয়ে না। গেছে ট্রাইব্যুনালে। একটা কথা আসছে, একটা কথা আসছে, কোনো চিন্তার কারণ নেই, এবারের ভোটটা দেবেন না, পরে আবার 6 নম্বর ফর্ম তুলে নাম দিয়ে দেবেন, কি ইয়ার কি হচ্ছে নাকি এটা? সব ভোটাররা অনিশ্চয়তার মধ্যে চলছে। সব ভোটাররা 27 লক্ষ নাম বাদ, এই 27 লক্ষের মধ্যে এখন লাইন কিভাবে আমরা বারবার দেখাচ্ছি, এখনো তো হয়রানি দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মনোনয়নপত্র জমা দিলেন, আর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি আবার এই নিয়ে বাদ পড়া নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখাবো আপনাদের, দেখুন। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে, সরকার আমরাই করব। এটুকু
তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তিনি আগেই মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30, বাড়ির সামনে শিব মন্দিরে পুজো দেন মমতা। এরপর মিছিল। বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে মনোনয়ন জমা। আমি দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানাবেন, ভালো করে দেখুন। পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি রেকটিফাই করবো। মনোনয়ন জমার পর শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই গর্ব। মনোনয়ন জমা দেওয়ার পর নাম বাদ নিয়ে ফের সুর চড়ান মমতা। আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। এত নাম বাদ গিয়েছে মানুষের, 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। অ্যাডজুডিকেশনে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো। তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। নিউজ 18 বাংলা। 294টা আসনে জয়ী করার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীও যথেষ্ট কনফিডেন্ট দেখাবো, কিন্তু এই কনফিডেন্স কি আসছে শঙ্কু এইখান থেকে যে শুভেন্দু অধিকারী বলেছেন 1 কোটি নাম বাদ যাবে, সেখানে 91 লক্ষ নাম বাদ গেল প্রায়। এখানে কি বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে? দেখুন, নির্বাচনে যে বেআইনি এইসব ভোটারের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস জিততো সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে যে 58 লক্ষ বাদ দিলাম ডেড ভোটার, তারপরে পুরোটা বেআইনি। আরে অয়ন বাবু নয় কিন্তু শুনুন না, শিফটেড আমার বক্তব্য হচ্ছে এই 58 লক্ষ নিহতদের আপত্তি ছিল, এদের তো একটাও নাম বাদ যাবে না। আপনার মনে নেই 21শে জুলাইয়ের মঞ্চ না, সে ফুটেজ দেখানো বারণ, আপনার টিভিতে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা নামও বাদ দিতে দেব না। তা বাদ দিতে হচ্ছে তো। 58 লক্ষতে কটা কমপ্লেন করেছেন, কটা রিভিউ পিটিশন ফাইল করেছেন? 58 লক্ষই বা থাকবে কেন এই বেআইনি ভোটার? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনৈতিক নেত্রীকে কেন প্রকাশ্যে এটা বলতে হবে যে আমি একটা ভোটে জিতবো? কনফিডেন্স লুজ। 2020 সালে স্বয়ং অমিত শাহ এবং একাধিক শীর্ষস্থানীয় বিজেপির নেতারা নবীন বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলেন। তার স্ত্রী সমস্ত কিছু রেঁধে বেড়ে খাইয়েছিলেন। তাদের পরিবারের সবার নাম বাদ চলে গেছে। তাহলে শঙ্কুদার হিসাব অনুযায়ী খোদ স্বরাষ্ট্রমন্ত্রী কোটানকোট একজন অনুপ্রবেশকারীর বাড়িতে গিয়ে খেয়েছিলেন। তার মানে বিজেপি যার বাড়িতে গিয়ে খেয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কথা অনুযায়ী, শঙ্কুদার কথা অনুযায়ী তার অনুপ্রবেশকারী। আরেকটু প্রশ্ন জুড়ে দিন, তাহলে মতুয়াদের নাম বাদ গেছে অনেকের, মনে করা হচ্ছে রাজবংশীদের অনেকের নাম বাদ গেছে, তারা কি অনুপ্রবেশকারী? নদিয়া জেলায় হাইয়েস্ট পার্সেন্টেজে নাম বাদ গেছে এবং নদিয়া জেলায় সবচেয়ে বেশি মতুয়া মানুষজনের বাস। আচ্ছা অয়নদা, আপনাকে মনে রাখতে হবে, তাহলে এই যুক্তি যদি আমি ধরে নিই, তাহলে তৃণমূল কংগ্রেস যে বলছে আমরা তো নেই, ছেড়ে দিন, ইলেকশন কমিশন টার্গেট করে করে শুধু সংখ্যালঘু মুসলিমদের নাম বাদ দিয়েছেন, তাহলে সেটা ঠিক নয়। তাহলে যারাই ডকুমেন্টেশন দিতে পারছেন না
বা অসুবিধে হচ্ছে, টেকনিক্যাল রিজনে বাদ যাচ্ছে। এবং আপনাকে মনে রাখতে হবে, এক সেকেন্ড ভাই, আমি এইটুকু বলতে পারবো না। উনি যদি ইন্টারাপ্ট করেন তাহলে আমি কন্টিনিউ করতে প্রশ্ন করছে, না ভাই, আমি আচ্ছা, ঠিক আছে, তাকে উত্তরটা কমপ্লিট করি। ওকে ওকে এটা হতে পারে না ভাই, হোয়াট ইজ দিস? ওকে ওকে আমিও প্রশ্ন করেছিলাম মতুয়া রাজবংশীরাও কি অনুপ্রবেশকারী? এক সেকেন্ড, আমার বক্তব্য হচ্ছে, দেখুন বিজেপি কোনো একটা রাজনৈতিক কর্মসূচিতে কারোর বাড়িতে গেছে, উনি একটা নাম বের করেছেন, তার হয়তো তার কারোর নাম বাদ গেছে। কিন্তু আমি আপনাকে বলছি, যারা কোনো হিন্দু যাদের নাম বাদ গেছে বলে না দাবি জানাচ্ছেন, আমি জানি না, এরকম কোনো নাম বাদ যাবে না। আপনি কি করে বলছেন? কিন্তু আপনাকে আপনি মনে কি করে রাখতে হবে, বলছেন? নির্বাচন তৃণমূল কংগ্রেস যেভাবে অনুপ্রবেশকারীদের হবে ওপেন রাস্তায় নেমে দালালি শুরু করেছে, এর ফল ওদের ভুগতে হবে। ওকে, বলে গোস্তব। দিচ্ছেন, তারা বলে গোস্তব, দিচ্ছেন কোনটা যাবে। আজকেও নির্বাচন আবারও কমিশনের মমতা মুখপাত্র বন্দ্যোপাধ্যায় নাকি? বললেন, তৃণমূলের নেত্রী বললেন যে আবারও আদালতে যাবেন। তোমাদের কোনো এরকম প্ল্যান আছে? না, আমরা তো ট্রাইব্যুনাল খুলেছি, মজা হচ্ছে। দেখুন, আমরা লয়ারদের নাম্বার দিয়েছি, তৃণমূল আমাদের লয়ারদের নাম্বার দিয়ে তৃণমূল সেল বলে চালিয়ে দিয়েছে, কাট পেস্ট থিওরি। যাই হোক, সেটা কথা না। তো তৃণমূল কংগ্রেস কী করবে? তৃণমূল কংগ্রেস বলেছিল একটা নামও বাদ দিতে দেবো না। তো কি ডেড ভোটারের নাম কেন বাদ যাবে না? কিন্তু এখন যে নাম বাদ গেল, বহু বৈধ ভোটার, তাদের ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, তাদের নাম বাদ গেল। দ্রুততার সাথে এসআইআর করা হয়েছে, তাড়াহুড়ো করে এসআইআর করা হয়েছে। 12 দিন বাকি ভোটের, ফার্স্ট ফেজের ভোটের ভোটার স্লিপ কী হবে? নির্বাচন কমিশন সিটি দিক, কজন নাম ডিলিট হলো, কজন অনুপ্রবেশকারী, কজন রোহিঙ্গা। আমি বলছি, ঠিক নির্বাচনের 12 দিন আগেও অয়নদা তোমাকে এই এজেন্ডা নিয়ে আলোচনা করতে হচ্ছে। 8,000 সরকারি স্কুল বন্ধ, সেটা আলোচনায় আসছে না। কৃষক ফসলের দাম পাচ্ছে না। আজকের সকালেও দিশি শশার দাম হচ্ছে 70 টাকা, আর যে ফসল ফলাচ্ছে সে 5 টাকা পাচ্ছে না। মাঝখান থেকে কালোবাজারিরা ফোরেরা নিয়ে চলে যাচ্ছে। তুমি তো জেলার ছেলে অয়নদা, তোমার তো জানা উচিত আলুর বন্ডের নামে তৃণমূল কংগ্রেস কিভাবে কালো ব্যবসার সাথে যুক্ত। মানুষ কালো ব্যবসার সাথে যুক্ত। সিপিআইএম এর উপর ভরসা করতে পারছেন না, এরকম তো এই ভোটের ফলাফলে দেখা যাচ্ছে। না, যখন ভরসা করতে পারছে, ধরুন যখন সিপিআইএম তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে, এরকম সিচুয়েশন হয় 2016 সাল, 170টা সিট, যেখানে আমাদের ভোট কোথাও 40%, বিজেপির ভোট 8%, 10%, তখন তৃণমূলের ভোট কিন্তু 50%-এর নিচে। অনেক সিট আছে আমাদের ভোট আর বিজেপির ভোট মেলালে তৃণমূলের ভোটের থেকে বেশি। কিন্তু 2021 সাল, 2024 সাল যখন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাবে, আমরা তৃতীয় হয়ে যাচ্ছি, তখন তৃণমূল কংগ্রেসের ভোটটা 50%-এর বেশি। আর শুভেন্দু তৃণমূল যত বিজেপি করবে, তৃণমূল আসলে চাইছে সংখ্যালঘু ভোটকে এক করতে, আর তৃণমূল চাইছে সংখ্যালঘু ভোটকে এক করতে, বিজেপি চাইছে হিন্দু ভোটকে এক করতে। আমরা বলছি পার্থ চ্যাটার্জি হিন্দু আর শাহজাহান মুসলমান। শুভেন্দু অধিকারী এইখান থেকেই কনফিডেন্স, কিরকম কনফিডেন্স? তিনি বলছেন যে তিনি ভবানীপুরেও হারাবেন, তৃণমূলকেও হারাবেন। দেখুন, ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে, মানে ওনার কথা নয়। 16টা লোককে কেন গুরুত্ব দিচ্ছেন? 250-র উপরে বুথ, আমি তো এজেন্টই দিতে পারবো। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। নরেন্দ্র মোদীজি বলে গেছেন ব্রিগেডেরা 10 লক্ষ লোকের সামনে, সবকা সাথ সবকা বিকাশ ভি হোগা, সবকা হিসাব ভি হোগা। কটাক্ষ পর্যন্ত করলেন, কটাক্ষ করেও আক্রমণ করলেন। আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাবো, যে আবার বলছি শঙ্কুদেবের কাছ থেকে তো পেলাম না এটা, যে সত্যি কি এবার বিজেপি সুযোগ পাচ্ছে এই নাম বাদ যাওয়া নিয়ে? দেখুন, অঙ্ক করছে, অঙ্ক হিসাব মেলাচ্ছে যে কতগুলো ব্যবধান ছিল, সেই ব্যবধান এবারে কমলো কিনা, ডিলিটেড হয়ে গেল, সেই ব্যবধান চলে গেল, তাহলে কি হবে? অঙ্ক কি সবসময় নির্বাচনে মেলে? যদি অঙ্ক নির্বাচনে মিলতো তাহলে এতদিনে এই যে কৌস্তবদা বললেন যে বাম আর বিজেপির ভোটটা যুক্ত হলে তৃণমূলের বেশি, তাহলে এতদিনে বাম বিজেপি একসঙ্গে লড়াই করে তৃণমূলকে হারিয়ে দিত। অঙ্ক যদি মিলতো, তাহলে অঙ্কের খেলা নয়, এটা হচ্ছে রসায়নের খেলা। এই খেলা কেন মহাজোট হয় না? মহাজোট হয় না কেন হবে না? বারবার এই বাইনারি থাকবে, বারবার এই বাইনারি থাকবে। আপনাদের কথা মানুষ শুনছে না। তৃণমূল কংগ্রেস বিজেপি সবার সঙ্গে মিলে আপনাদের বিজেপিকে নিয়ে আসছে, হারিয়েছে। আমি জানতে চাইছিলাম যে না, আমি এটাই বলছি যে কনফিডেন্স আর ওভার কনফিডেন্স দুটো জিনিস আছে। আচ্ছা, কনফিডেন্স দেখাচ্ছে কিন্তু সেটা ওভার কনফিডেন্স না হয়ে যায়। তার কারণ একদিকে বলছেন যে আমার সিট এই এজেন্ট দেওয়ার লোক নেই, চিন্তার কি আছে? কটাক্ষ করছেন এটা না, চিন্তা আবার বলছেন যে মোদিজি বলে গেছেন হিসাব হোগা। তাহলে মোদিজি যদি হিসাব হোগা বলে, তাহলে মোদিজির কথায় মানুষ হিসাব নেবে, নাকি বিজেপির রাজ্য কমিটি কি করেছে তার উপরে নির্বাচন হবে? আপনারা কি মনে করছেন বিজেপি এর থেকে ফায়দা নিতে পারবে?
দেখুন, প্রথম কথা বলি, কংগ্রেস কংগ্রেস ভোটও তো কাটা গেছে মালদা মুর্শিদাবাদে। হ্যাঁ অবশ্যই আমরা মনে করি, কংগ্রেস মনে করে যে এই এসআইআর প্রক্রিয়া যেভাবে বাংলায় হলো, আমরা এসআইআরের বিরোধী নই, কিন্তু যে প্রক্রিয়ায় এসআইআর চলছে, যে প্রক্রিয়ায় এসআইআর এত অল্প সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়ায় যেটা নাম বাদ গেল, এবার শঙ্কুবাবুরা কি যে ভোটারদের নাম বাদ গেল তার দায়িত্ব নেবেন? আজকে আর ফার্স্ট ফেজ পরিষ্কার কথা জানতে চাই, শঙ্কু বাবুরা কি ফায়দা পাবেন? অবশ্যই তারা নিজেদের ইনস্টিটিউশনাল ইউটিলাইজেশন করছেন নির্বাচন কমিশনকে, একদম ইনস্টিটিউশনাল ইউটিলাইজেশন করছেন নির্বাচন কমিশনকে। আমরা আগে কোনোদিনও কোনো রাজ্য কংগ্রেস কি অন্য পথে হাঁটছে? দেশের কংগ্রেস অন্য পথে আর রাজ্য কংগ্রেস অন্য পথে? বুঝতে পারলাম না, আমি ঘাবড়ে গেলাম শুধু। এসআইআর বিরোধী নই মানে? হ্যাঁ, আচ্ছা, আমার কথা হচ্ছে, দেখুন, নির্বাচন কমিশনের হাতে এখন সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা নেই, পুরো বিষয়টাই তো কোর্টে চলে গেছে। এবং আমরা দেখছি যে যারা কোর্ট থেকে আমরা বিশাল অর্ডার নিয়ে এসেছি বলে লাফালাফি করছেন, তাদের নেত্রীরা মঞ্চে দাঁড়িয়ে বলছেন, দেখেছেন না, আমি গিয়ে সব টেকিয়ে দিলাম। তাহলে আরো বাদ চলে যেত। বলছেন যে আরো বাদ চলে যেত, ছাড়ুন না, বলছে সব টেকিয়ে দিলাম। বাদ ছাড়ুন তাহলে তো এখন তো পুরো ব্যাপারটা শুনুন না, আরে শুনুন না, তাহলে তো পুরো ব্যাপারটা কোর্টে বিচার হয়েছে, সব তো পুরো ব্যাপার হয়েছে। আপনারাই তো কোর্টে নিয়ে গিয়ে ঘেটেছেন, আপনাদের জন্য তো লোকেরা আজকে বিপদগ্রস্ত, আপনাদের জন্য যারা এফেক্টেড, তার জন্য আপনারা দায়ী, আপনারা দায়ী, প্রতি এদের এরা কোর্টে গিয়ে ঘেটে মরে যাবে, অ্যাম্বুলেন্স করে আসবে, বিজেপির কিছু যায় আসে না। আমি একটা কথা বলি, কৌস্তব কি মনে করে যে সত্যি কি হেঁটে গেছে বিচারক, বিচারাধীন হয়ে বিচার বিভাগের কাছে চলে এসেছে? আচ্ছা, বিচার বিভাগের কাছে তো আসতেই হতো, অন্য কোনো উপায় ছিল না। তো দ্রুততার সাথে প্রথম থেকে তো সিপিআইএম এ কথা বলেছে, আমরা বলেছি ডিলিটেড ভোটার যারা মারা গেছে তাদের নাম বাদ দিতে হবে, যারা শিফটেড তাদের নাম বাদ দিতে হবে, যারা লেফট তাদের নাম বাদ দিতে হবে। সেই জন্য তো 58 লক্ষ নাম বাদ করেছে। কিন্তু আমাদের কথা হচ্ছে এইটাই, যদি একটু আগে থেকে শুরু করা যেত তাহলে এরকম মানুষের হেনস্থা হতো না। আমি এরকম বলছি, বেহালা পশ্চিম কেন্দ্রে, আমি একটা উদাহরণ বলছি, বেহালা পশ্চিম, বেহালা পূর্ব, এই দুটো ধরি, অন্তত আমরা 450-500 লোকের, সে যারই সমর্থক হোক না কেন, যে কোনো দলকে সমর্থন করতে পারে, কেউ বিজেপির সমর্থক হতে পারে, কেউ তৃণমূল হতে পারে, কেউ সিপিএম হতে পারে, তাদের দলমত বিশেষে মানুষ তো মানে হয়রানি হচ্ছে, তাদের ট্রাইব্যুনাল দিতে হচ্ছে। একটা ছবি 30 বছর ধরে ভোট দিচ্ছে, আমরা গত কয়েকদিন ধরে দেখাচ্ছি, বিরাট বিরাট লাইন দিচ্ছেন সাধারণ মানুষ। মালদায় আজকে অদ্ভুত ছবি ধরা পড়লো, মালদায় খাঁ খাঁ করছে, ট্রাইব্যুনালের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো আছে, কিন্তু প্রচারের অভাব, সেই জন্য খাঁ খাঁ কেউ আসছেন না ট্রাইব্যুনালে। দেখুন, সোমবার থেকে নানা জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এবার এই ছবিটা দেখুন, একেবারে খাঁ খাঁ ট্রাইব্যুনাল। এটা মালদার ছবি, জেলা প্রশাসনিক দপ্তর, দপ্তরের পাশে ট্রাইব্যুনালে আবেদনের ক্যাম্প, সবকিছুই রেডি, কিন্তু আবেদনকারীর দেখাই নেই। অন্যত্র ট্রাইব্যুনালে ভিড়ে ভিড়, কিন্তু এখানে একেবারে ফাঁকা। মালদা জেলায় বিচারাধীন ছিল 8,28,127, নাম উঠেছে 5,88,657 জনের, নাম বা 2,39,375 জনের। যাদের নাম বাদ তারা আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব টেবিলই ফাঁকা। আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি, আমার বাড়ির ফ্যামিলির সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎই ধরতেই হচ্ছে, অফলাইনে অ্যাপ্লাই করলাম। অভিযোগ, মালদা জেলা প্রশাসনিক দপ্তরে যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তা ঠিকমতো করে প্রচারই করা হয়নি, তাই এদিন হাজির হাতে গোনা কয়েকজন। ডিএম অফিসে তো কাগজ জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, জমা তো এখনো হলো না, কোথায় যেন যেতে বললো। হরান তো হচ্ছে, আমার কতবার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, 50 টাকায় হয়, এটা 500 টাকা চাইছে মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা, এটা নিয়ে আর লাগবে, ওইটা লাগবে।
ভোটার তালিকায় নাম ভুল, বানান ভুল, এর জেরে বাদ গেছে নাম তুলতে করতে হবে এফিডেভিট, কিন্তু তার জন্য জলপাইগুড়ি আদালতে স্ট্যাম্প মিলছে না বলে অভিযোগ, ফলে ভোগান্তির একশেষ। 3 দিন ধরে করতেছি, স্ট্যাম্প পাচ্ছেন না, পাচ্ছে না। এফিডেভিট করবো, আজকে বুঝি হবে না, আবার কালকে আসতে হবে। কি ভরানি সারি ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে, তো কিছু ডকুমেন্টস আমাদের নাম ভুল ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসতেছি, স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কাজ চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমার কাছে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত, হয়তো আমার কাছে হয়তো 500 মাল আছে, 2000 লোক, তাহলে তো আমি সার্ভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে, বলতে পারবো না, 1000, 1500, 2000 দরকার। বীরভূমের রামপুরহাট কলেজ, এখানে চলছে ট্রাইব্যুনালে আবেদনের কাজ। ভোটার তালিকায় নাম তুলতে বুধবার ভোর রাত থেকে আবেদনের লম্বা লাইন, ভিড়ে ভিড়। ভোর 4টা থেকে বিশাল হয়রানি শেষ নেই স্যার। যেরকম খাওয়া নাই, দাওয়া নাই, কোর্ট মনে করে নির্ধার করতেই আমাদের দিনকে নিয়ে গেছে। আমরা খাটি না লোক, কাজ করতে পারছি না, এসআইআর নিয়ে বেড়ে বেড়াচ্ছি। কাজ কর্ম বাদ দিয়ে কালকে সকাল 8টা হয়ে রাত 11টা পর্যন্ত লাইনে ছিলাম। কালকে পরশু ওই ব্যাপার ধরলাম। নিউজ 18 বাংলা। এসআইআরে হিয়ারিংয়ে লাইন, একদিন নষ্ট, আবার এই আজকে ট্রাইব্যুনালে। এটা কি শঙ্কু, এটা কি হয়রানি নয়? এটা যেটা কৌস্তবরা বলছে যে আগে থেকে যদি শুরু হতো বা এবার যদি না হয়ে সময় নিয়ে হতো, নাকি তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেকে বলছেন যে হয় এবার নয় নেভার, একেবারে টার্গেট করা হয়েছে পশ্চিমবঙ্গকে। দেখুন, এবার নয় করতে করতে তো বিষয়টা পিছিয়ে যেত। আমার মনে হয়েছে যে তৃণমূল এবং তৃণমূলের অনুগামী যে সমস্ত সরকারি আধিকারিকরা এই সমস্ত কাজকর্ম করেছেন, তারা ইন্টেনশনালি বিষয়টা ডিলে করেছেন, লিটিগেশন জেনারেট করেছেন, যাতে পুরনো ভোটার লিস্টে ভোট হয়ে যায়। ডিলে কোথায়? আমি শেষ করে দিই। ডিলে কোথায়? একটা কথা ধরি দিই। ডিলে কোথায়? শঙ্কু একটা কথা বলি। ডিলে কোথায়? পুরো ডিলে। আপনি একটা কথা জানেন না, ডিলে থেকে শুরু হয়েছে, কাজ না করা থেকে শুরু হয়েছে। কথা বলি, যেটা টেক্সট ফর্মে করার কথা ছিল সেটা ইমেজ ফর্মে স্ক্যান করেছে, তাতে একটা বিরাট সমস্যা হয়েছে। কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশনের ভূমিকা কি? তারা তো পেপার টাইগার, ব্যবস্থাই নিতে পারছে না। কৌস্তবদা, একটা জিনিস তোমাকে, তুমি এটা তৃণমূলের হয়ে বলো বা না বলো তাতে কিছু যায় আসে না, কিন্তু এটা তো ঘটনা যে এই রাজ্যের যে সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কাজ করতে হয়েছে, তাতে ইলেকশন কমিশনকে অসহযোগিতার চূড়ান্ত পর্যায় পর্যন্ত তৃণমূল নিয়ে গেছে, এবং সেটা করবার পেছনে তাদের নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য ছিল। আরে ভাই, বলতে দিতে হবে। আমি বলছি এইগুলো হয়রানি মনে আপনাকে রুটে পৌঁছতে হবে। আমি এক লাইনে শেষ করে নেবো, দিয়ে আমি হয়রানিতে আসবো। আমার বক্তব্য হচ্ছে যে এইটা যদি কন্টিনিউয়াসলি একটা অর্গানাইজড পদ্ধতিতে তৃণমূল না করতো, তাহলে অনেক আগেই এটা সুষ্ঠু সমাধান এর হয়ে যেত। এর জন্য ডিলে হয়েছে। মানুষের এই পুরো ব্যবস্থার মধ্যে কিছু জায়গায় অসুবিধে হয়েছে, এটা নিয়ে সরাসরি বিরোধীরা অভিযোগ করছেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আজকে আপনাদের ছবি দেখে, আপনাদের চ্যানেলে এককুচি অ্যাটলিস্ট দেখতে চেয়েছিলাম যে তৃণমূল যে কি সাহায্য করবে বলেছিল, ক্যাম্প করবে বলেছিল, বাইরে বসবে বলেছিল, সে কোথায়? হাওয়া হয়ে গেছে নাকি? মোথাবাড়ির পর বিপ্লবীরা কোথায়? কোথায় লুকিয়েছে? বিজেপি করবে না, বিজেপি হেল্প করবে না। দেখুন, তারা নিজেরা মেনে নিচ্ছে যে আমরা সাহায্য করব না। তোমরা বলেছো তৃণমূলই করছে, সম্পূর্ণ দায় ঝেড়ে ফেলছে। তারা এই হেনস্থাতে উল্লসিত, তারা উল্লাস প্রকাশ করছে যে হ্যাঁ ভাই, লাইনে দাঁড় করিয়ে দিলাম। শুভেন্দু অধিকারী বলছেন লাঞ্চে খেয়ে নিলাম, ডিনারে খেয়ে নেবো। এই হচ্ছে মানুষের প্রতি এদের মনোভাব। বিজেপি বলছে, আমি প্রদীপের কাছে যাবো, এই যে বিজেপি বলছে যে সরকারি অফিসাররাই ডিলে করেছেন, সরকারি অফিসাররাই অসহযোগিতা করেছেন। একটা বিরোধী দল বিজেপির, তারা 2021-এ 215টা আসন নিয়ে ক্ষমতায় এসেছে, তারা কি সাজিয়ে দেবে মিষ্টির হাঁড়ির মতো? তারা তো বিরোধিতা করবে। একটা জিনিস এখানে ডিলের কথা হচ্ছে, আমার কাছে আমরা যতটা দেখেছি যে এসআইআর প্রক্রিয়া যখন পশ্চিমবঙ্গে হচ্ছে,
তখন প্রথম 10 দিন ডিলে হয়েছিল প্রথম যে তালিকা প্রকাশের জন্য। তাহলে 10 দিন ডিলে এই হিউজ যে কাজ এবং কাজের ধরন নির্দেশিকা বারবার হচ্ছে বদল, তাহলে সেটার জন্য খাপ খাওয়াতে গিয়ে 10টা দিন প্রথম হচ্ছে গিয়ে ডিলে হলো। তাহলে এবং তারপরে ফাইনাল লিস্ট বেরোতে 7 দিন না 8 দিন ডিলে হয়েছে, যেটা টাইম লাইন দিয়েছিল ফেব্রুয়ারি 14 তারিখ, তার থেকে 7 আর 28 তারিখে বেরিয়েছে। তাহলে ডিলেটা কোথায়? এবং ইলেকশন কমিশনের উপরে মানুষের বিশ্বাসযোগ্যতা নেই। 58 লক্ষ নাম, 58 লক্ষ নাম যে ছিল, 58 লক্ষ তার আগে আচ্ছা বলতে দাও শঙ্কু, শঙ্কু শেষ করতে দাও, শঙ্কু শেষ করতে দাও, শঙ্কু শেষ করতে দাও প্লিজ। আচ্ছা এটা কি জানা ছিল না ইলেকশন কমিশনের যে বাংলা আমি সেটাই বললাম, আমি সেটাই বললাম, প্লিজ শেষ করতে দাও, শেষ করতে দাও। ইলেকশন কমিশন শেষ করতে দাও। বেশ, দেখুন আমার কথা হচ্ছে যে 58 লক্ষ নাম যে ছিল, তাহলে ইলেকশন কমিশন যে প্রত্যেক বছর 4 বার করে বলে যে আসুন আমরা নাম তুলছি, নাম ডিলিট করছি, আজকে বলুন তো এই যে জায়গায় আজকে রাজনৈতিক দলরা ক্যাম্প করলো কি করলো না, তার থেকেও বড় কথা ইলেকশন কমিশন কোনো সহায়তা করছে? ইলেকশন কমিশনের কোনো দায় নেই যে মানুষকে অন্তর্ভুক্ত করা ভোটার তালিকায়, সেইটাই এখন বলছেন যে বিচার বিভাগের উপর দায়, বিচার বিভাগের উপর দায় প্রচারও করছে। ওর সাথে আমি একমত, আমি একটাই কথা, আচ্ছা কোনো মানুষ তো মনে করতে পারে যে আমি সিপিএম এর ক্যাম্পে, তৃণমূলের ক্যাম্পে বা বিজেপির ক্যাম্পে যাব না। আচ্ছা নির্বাচন কমিশনের ক্যাম্পে যাবেন, নির্বাচন কমিশন ক্যাম্প কোথায়? এনুমারেশন ফর্মটা আগে থেকে দেওয়া হলো না কেন? কেন এনুমারেশন ফর্ম নিয়ে প্রচার করা হলো? হলো না বাম করতে পারছে। বিচার বিভাগ নেওয়ার পরে, বিচার বিভাগ নেওয়ার পরে তাৎপর্যপূর্ণ একটা কথা বলি, বিচার বিভাগ নেওয়ার পরে কিন্তু কতজনের নাম বাদ যাচ্ছে সাপ্লিমেন্টারি তালিকায়, কতজনের নাম যোগ হচ্ছে, এগুলো নির্বাচন কমিশন জানায়নি পরিষ্কার করে। বলছেন বিচার বিভাগ, বলছেন বিচার বিভাগ জানাবে, বলছেন বিচার বিভাগ জানাবে। কেন ভুলভাল খবর দিচ্ছেন? বলেছিল কারণ জানাতে হবে, প্রত্যেকটা কারণ ট্রাইব্যুনালকে জানিয়েছে। আপনি চ্যালেঞ্জ করুন না, যান ট্রাইব্যুনালে, আপনি যান না ভাই ট্রাইব্যুনালে, আপনি যাচ্ছেন না কেন? আপনার নাম আছে প্রতিটা ব্লকে, আপনার নাম আছে টাঙিয়ে দিতে বলেছিল, প্রতিটা বুথের তালিকা কারণ সহ যে নাম বাদ দেওয়া হয়েছে, এই কারণে নাম বাদ দেওয়া হয়েছে উইথ রিজন। আপনি রিজন মানে জানেন? যে উইথ রিজন টাঙাতে বলা উচিত, টাঙিয়েছে। আমি একটু প্রস্তাবের কাছে যাব, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সিপিআইএম এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এখনো 27 লক্ষ নাম বাদ, এইভাবে ট্রাইব্যুনালে নাম উঠবে না, মোটামুটি ধরেই নেওয়া যায় যে এবারের ভোটে আর নাম উঠবে না হয়তো। না, আমি এভাবে দেখতে রাজি নই। আমাদের কথা হচ্ছে যে বিমান বসু স্টেটমেন্ট করেছেন, দেখবেন বামফ্রন্টের প্রচারের মাধ্যমেও আমাদের কথা হচ্ছে ন্যায্য বৈধ ভোটারের নাম, ভোটাধিকার রক্ষা করতে হবে। এবং যেভাবে নির্বাচন কমিশন দ্রুততার সাথে এ কাজ করেছে তা অনভিপ্রেত, এবং এটা ঠিক যে রাজ্য প্রশাসন পদে পদে প্রথম থেকে, মমতা ব্যানার্জি প্রথম দিন বলেছিল একটা নামও বাদ দিতে দেবো না, পরের দিন শিফট করে গেল। সেটা তো কমিশন জানতোই যে বিরোধিতার মধ্যে পড়তে হবে, আমি তো সেটাই বললাম। পেপার টাইগার কিচ্ছু করতে হবে, শেষ বেলা এসে এইসব করে কি হবে? নাচন কদন করে লাভ কি হবে? মানুষ তো হয়রানি হলো, গরিব মানুষকে এনুমারেশন ফর্ম বোঝানো হলো না কেন? কেন শাসক দল সুবিধা পাবে? কেন শাসক দল ক্যাম্পে যেতে হবে বা অন্য কাদের ক্যাম্পে যেতে হবে? আমি তো বলছি একজন মানুষ মনে করবে যে আমি নিজে নিজে ফর্ম ফিল আপ করবো, আমি কোন রাজনৈতিক দলের কাছে যাবো না, মনে করতে পারেনি। এনুমারেশন ফর্ম নিয়ে প্রচার করেছেন। কোনো পিছিয়ে পড়ার বিষয় নেই। একটা কথা বলি অয়নদা, বিজেপি, কারণ শুভেন্দু অধিকারী নিজে বলছেন 177টা আসন, বিজেপি সাম দাম দণ্ডভেদ যা খুশি তারা করে নি, যা খুশি তারা করে নি। আজকে ইলেকশন কমিশন সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম করে কার্যত হুমকি দিয়ে টুইট করেছে, তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে তারা হুমকি দিচ্ছে একটি রাজনৈতিক দল। এটা তো তৃণমূল কংগ্রেস শাসক দল, কোন রাজনৈতিক দলের নাম করে ইলেকশন কমিশন থ্রেট ইস্যু করতে পারে? আপনি এটা বলছেন এটা আপনারা ইলেকশন কমিশনকে থ্রেট দিতে পারেন? আপনারা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, আপনারা কোন নর্মস মানেন না, তরফ থেকে পাঠানো ইলেকশন কমিশন প্রকাশ থ্রেট আবার কি? এত বাইরে হয়তো রাজনীতি অতটা গরম নয়, স্টুডিওর ভেতরে যতটা গরম, কিন্তু এই ইস্যুতে, এসআইআর ইস্যুতে আর 12 দিন থাকলেও আরো রাজনৈতিক বিতর্ক যে চলবে তা বলাই বাহুল্য। অনেক ধন্যবাদ আজকে জনতার দরবারে থাকার জন্য, আপনাদেরকেও ধন্যবাদ।